আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বড় ধরনের হামলা ও সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। শিক্ষা প্রতিষ্ঠানের পর তৈরি পোশাক কারখানায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন কারখানা কর্মী। জাগপার সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়েছে সন্ত্রাসীরা। রাজধানীতে পুলিশের উপর আক্রমণ করেছে কিশোর গ্যাং। দুর্গাপূজার আয়োজন শুরু হতে না হতেই গাইবান্ধায় প্রতিমাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চলমান মব সন্ত্রাসের মধ্যে সংঘাতময় দেশে এসব ঘটনায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আবার ডাকসু নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এবং এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। একের পর এক এমন রক্তক্ষয়ী ও সহিংসতার ঘটনার মধ্যে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো সহসাই বড় আকারে মাঠে নামতে পারে এমন খবর আছে গোয়েন্দাদের কাছে। সব মিলিয়ে গোয়েন্দাদের আশঙ্কা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। সে কারণে কন্ট্রোল রুম থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকার বার্তা পেয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশের পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভা শেষে এমন বার্তা দেওয়া হয়েছে। গত 28 আগস্ট থেকে সরকার ও প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি। প্রশ্ন হলো, কেন এমন নিয়ন্ত্রণহীন অবস্থা? কেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলের প্রতিটি দিন এমন অস্থিরতা অনিশ্চয়তার মধ্যে দিন পার করতে হচ্ছে বাংলাদেশের? পুলিশের সূত্রগুলো বলছে, নির্বাচন নিয়ে রাজনৈতিক অবিশ্বাস বেড়ে যাওয়ায় সহিংস ঘটনা আরো বাড়তে পারে। থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যবহার এবং জেল পলাতক জঙ্গিদের দিক থেকে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়ে গেছে। এমন পরিস্থিতিতে দিকবিদিক শূন্য হয়ে পড়েছেন অধ্যাপক ইউনূস ও তার ঘনিষ্ঠজনরা। একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চায়, এমন রব তুলে যে আর কাজ হবে না সেটিও বুঝে গেছে তারা। তার কারণও বেশ চমক জাগানো। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 28 আগস্ট বুয়েটের শিক্ষার্থীদের উপর ব্যাপক লাঠিচার্জ করেছিল পুলিশ। তারপর দিন জাতীয় পার্টির অফিসে মব সন্ত্রাস করতে যাওয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বেদম মার দেয় সেনা ও পুলিশ। এমন লাঠিচার্জে সরকার মিত্রদের কাছে মুখ রাখতে গিয়ে সেনাবাহিনীর লাইন অফ অ্যাকশনের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল। সরকারি মিত্ররা প্রকাশ্যে সেনাবাহিনী ও সেনা প্রধানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। সেনা সদরের সাথে যমুনার দূরত্ব তাতে আরো বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনা প্রধানের সাথে বৈঠকের খবরে বিবৃতি দিয়েছে সরকার, কিন্তু মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সরকারের দুজন সিনিয়র উপদেষ্টা বলেছেন, গত বছরের আগস্টের শুরুতে সেনাবাহিনী একই ধরনের বিবৃতি দিয়েছিল। গত বছরের 3 আগস্ট সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান শেষে বলা হয়েছিল, যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সব সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। তখন জানমাল রক্ষায় সেনাবাহিনী নামিয়েছিল তৎকালীন সরকার। ফলে তার সেই নির্দেশনা সরকারের নির্দেশ বাস্তবায়নই তা মনে হয়েছিল। কিন্তু পরে জানা যায়, ওই অনুষ্ঠানে সেনা কর্মকর্তারা ভিন্ন কথা বলেছিলেন। তারা সরকারের নির্দেশ মানতে আর রাজি ছিলেন না। অথচ তার পরদিনও আইএসপিআর এর বরাতে আসা বিবৃতিতে আওয়ামী লীগ সরকার আরোপিত কারফিউ মেনে চলতে জনসাধারণকে আহ্বান জানিয়েছিল সেনাবাহিনী। তাতে বলা হয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করে যাবে। অথচ তার পরদিন পাশার টান উল্টে গেলে সংবিধান মূল্যহীন হয়ে পড়ে। কিন্তু সেই প্রক্রিয়ায় সহযোগিতা করে যেতে হচ্ছে সেনাবাহিনীকে। 1 সেপ্টেম্বর সরকারের সিনিয়র কয়েকজন উপদেষ্টার বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়। চট্টগ্রাম, রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয় হঠাৎ করে উত্তপ্ত হয়ে পড়ায় চিন্তিত হয়ে পড়ে সরকার ঘনিষ্ঠরা। চট্টগ্রাম ও রাজশাহীর পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলেও 2 সেপ্টেম্বর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দিন ঢাকা ময়মনসিংহ রেল লাইন অবরোধ করে রাখে। এর মধ্যে 1 সেপ্টেম্বর রাতে জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির বা জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপর হামলা হয়েছে। হামলাকারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় তার উপর হামলা হয়। তার কয়েক ঘন্টা পর রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে সিনিয়র উপদেষ্টাদের এক বৈঠকে সামনের দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছিল। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাত্র 2 দিন আগে বলেছিলেন,
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা ঘিরে সরকার সতর্ক রয়েছে। প্রেস সচিবের এই বক্তব্যের ৪৮ ঘন্টা না যেতেই গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি মণ্ডপে প্রতিমায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ১ সেপ্টেম্বর দেয়া আগুনে দুর্গাসহ বিভিন্ন প্রতিমা এবং সরঞ্জাম পুড়ে যায়। এই ঘটনার ২৪ ঘন্টা পরেও অপরাধীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। দেশের নানামুখী অস্থিরতার মধ্যে এখন নতুন উদ্বেগ তৈরি করছে দুর্গাপূজার প্রস্তুতির উপর আঘাত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর গত বছরও ঘটেছিল বিভিন্ন ঘটনা, এবারও দেখা যাচ্ছে অপ্রীতিকর ঘটনার আলামত। ১ সেপ্টেম্বর এসব ঘটনার পর ২রা সেপ্টেম্বর ভোরের আলো ফুটতে উত্তাল হয়ে পড়ে নীলফামারী জেলার উত্তরা ইপিজেডে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয় সকালে। এই সময় ভেঞ্চুরা লেদার ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিক হাবিব ইসলাম গুলিতে মারা যান। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় হয় শ্রমিকদের সংঘর্ষ। শ্রমিকেরা নীলফামারী সৈয়দপুর সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সারাদিনই এলাকায় ছিল তীব্র উত্তেজনা। গার্মেন্টসের এই ঘটনার পর সরকারের চিন্তা আরো বেড়েছে, কারণ অধ্যাপক ইউনূসের শাসনামলে দেশের গার্মেন্টস খাত আর শ্রমিকরা সবচেয়ে বেশি শোষণের শিকার হয়েছে। এই খাতের শ্রমিকদের মধ্যে প্রচন্ড ক্ষোভ আছে। দেশের শ্রমিক নিরাপত্তার ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেদার স্টাডিজ বা বিলসের এক প্রতিবেদনে। গত এপ্রিলে তাদের এক প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রে প্রাণ হারান ২১৩ শ্রমিক। শুধু হতাহতের ঘটনা নয়, লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ২রা সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেয় একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ওই সভা শেষে পুলিশ সদর দপ্তর থেকে সব জেলার পুলিশ সুপার বা এসপি রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনারদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে অ্যালার্ট থাকতে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি যে নাগালের বাইরে চলে গেছে এটি সরকারের উপর মহল বুঝতে পারছে। মব সন্ত্রাস ঠেকাতে হলে সরকারকে তার মিত্রদের বিরুদ্ধে কঠোর হতে হবে, কিন্তু সেটি করতে গেলে সরকার উল্টো পুলিশ ও সেনাবাহিনীকে দোষ দিচ্ছে। কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, যা ঘটছে তার বেশি কিছু হওয়ার আশঙ্কা করছে গোয়েন্দারা। এর ৩টি কারণ আছে। প্রথমত, নির্বাচন নিয়ে সরকারের মিত্রদের মধ্যে অস্থিরতা বেড়েছে। দ্বিতীয়ত, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো বড়সড় শোডাউন করতে পারে। তৃতীয়ত, গত বছরের ৫ই আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। জেল পলাতক জঙ্গি ও সন্ত্রাসীদের সরকার ধরতে পারেনি। তাদের কেউ কেউ সরকারের চোখের সামনে মিছিল সমাবেশ করলেও সরকার না দেখার ভান করছে। একদিকে অস্ত্র আর একদিকে জঙ্গি, এই দুই মিলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। সরকারের দুজন সিনিয়র উপদেষ্টা বলেছেন, সরকারের হাত থেকে তার মিত্ররা ছুটে যাওয়ায় পরিস্থিতি বেশি ঘোলাটে হয়ে গেছে। নির্বাচন নিয়ে পরিস্থিতি সরকারের নাগালের মধ্যে নেই। এতদিন সরকারের দুই বড় মিত্র ছিল জামাত ইসলামী ও কিংস পার্টি এনসিপি। ২৬শে আগস্ট বিএনপির সাথে জামাতের বৈঠক ব্যর্থ হয়েছে। তারপর থেকে নানা ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। অধ্যাপক ইউনূস এনসিপির সাথে বিএনপির সমঝোতার চেষ্টা করেছেন। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এনসিপির এক গ্রুপ সে প্রচেষ্টা শুরু করেছে, কিন্তু এনসিপির জামাতপন্থী নেতারা এই সমঝোতা করতে রাজি নয়। এর মধ্যে ঐকমত্য কমিশন প্রায় প্রতিদিনই বৈঠকে বসছে অনানুষ্ঠানিকভাবে, কিন্তু কোনো বিষয়ে তাদের মধ্যে ঐকমত্য হচ্ছে না। পিয়ার পদ্ধতি, গণভোট কিংবা গণ অধিকার পরিষদ নির্বাচন, এসব নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারছে না। সবশেষ খবর হলো, ঐকমত্য কমিশন বিএনপির চাওয়া অনুযায়ী জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে কোনো শর্ত না রেখে সনদটি চূড়ান্ত করতে যাচ্ছে। আর এই খবরে বেজায় চটেছে জামাত ইসলামী। দলটি শঙ্কিত তাদের ভবিষ্যৎ নিয়ে। সূত্রমতে অন্তত 16টি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ আছে জামাতের হাতে। জামাত সমর্থকরাই এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ পদগুলো তাদের সমর্থকরা দখল করে আছেন। মাঠ প্রশাসনও একই অবস্থা। ব্যবসা বাণিজ্য তাদের এক ধরনের নিয়ন্ত্রণ। দলটি মনে করে বিএনপি ক্ষমতায় গেলে তাদের সবকিছু ওলট পালট হয়ে যাবে। ফলে সরকারের বড় মিত্রই এই মুহূর্তে নির্বাচন চায় না, কিন্তু সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বাইরের শক্তিকে দোষ দিয়ে এক ধরনের আইওয়াশ করানো হচ্ছে। পুলিশের একাধিক সূত্র বলছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান এখন সরকারের মিত্রদের নিয়ন্ত্রণে। সেসব জায়গায় সহিংস ঘটনা ঘটছে। আবার
পুলিশকে অ্যালার্টও করছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আসল জায়গায় হাত দিচ্ছে না সরকার। প্রশ্ন হলো, সরকার যাই বলছে বাস্তবে ঠিক তার উল্টো কেন ঘটছে? প্রতিটি দিন নতুন নতুন ভয়াবহতার পরেও কোন সুদিনের অপেক্ষায় চেয়ার আঁকড়ে আছেন সরকারের উপদেষ্টা? অধ্যাপক ইউনূস ক্ষমতা নেওয়ার সময় বলেছিলেন বিশৃঙ্খলা হলেই চলে যাবেন, কিন্তু শত শত হাজার হাজার সহিংসতার পরেও তিনি আর তার পারিষদেরা এখন সময় পার করছেন বালিতে মুখ গুজে। কবিতার সেই পংক্তির মতো বলতে হয়, দেশের অবস্থা আর কত রসাতলে গেলে পরিস্থিতিকে স্বীকার করতে চাইবে সরকার? আপনারা যদি আমায় জিজ্ঞেস করেন এখন যে এইচসিও বৈঠক হয়ে গেল, তারপরে নতুন কি ডেভেলপমেন্ট আছে, আমি বলবো নতুন কোন ডেভেলপমেন্টের খবর এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। তবে আপনাদের দেশে দুটো ডেভেলপমেন্ট হচ্ছে। এক হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় তার তক্তা পালট হতে পারে নিশ্চিত। এখন তিনি ভারতের কথা শুনে দৌড়দৌড়ি করছেন নাকি নিজের গর্দান বাঁচানোর জন্য দৌড়দৌড়ি করছেন, সেটা এখন বড় প্রশ্ন। সেটা ভবিষ্যৎ বলে দেবে। আর একটা খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রাণান্তকর চেষ্টা করছেন বিভিন্ন দেশে যোগাযোগ করার। ফ্রান্স, ইটালি, জার্মানি, তারপর আপনার কি বলে স্পেন, যে কোনো একটা ইউরোপিয়ান দেশে গিয়ে তা থাকার জন্য ব্যবস্থা করবেন, এরকম একটা চেষ্টা উনি করছেন। অলরেডি ফ্রান্স না করে দিয়েছে, ইটালির মেনোলি না করে দিয়েছে, জার্মান চ্যান্সেলর না করে দিয়েছে। এখন বাকি রইল আর দু চারটে দেশ, কিন্তু ইউএই আর আপনার সৌদি আরব এরা না করেছে কি করেনি সেই খবর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে উনি প্রাণান্তকর চেষ্টা করছেন। এদিকে দেশের মিডিয়াকে দিয়ে এমন ভাবে একটা প্রচার করছেন যেন কিছুই ঘটেনি, কিছুই হবে না, এরকম একটা উনি একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। সেখানে বড় খিলাড়ি হচ্ছে গিয়ে ওই ডাস্টবিন শফিক, তিনি এখন এই পুরো মিডিয়াকে কন্ট্রোল করছেন। আর একটা নতুন খবর যেটা আপনাদের চোখের সামনে তৈরি হচ্ছে, আপনারা কতটা ধরতে পারছেন কতটা ধরতে পারছেন না তা আমি জানি না, কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আপনাদের চোখের সামনে কিছু একটা পরিবর্তন হচ্ছে। ভোরের আলো ফুটতে লেগে গেছে, নতুন সূর্য, আলো দাও আলো দাও। আমি দুটো ভিডিও আপনাদের দেখাই। আগে তো চুপি চুপি হতো মিছিল, এখন দিনের বেলা হচ্ছে, রাতের বেলা হচ্ছে আওয়ামী লীগের মিছিল। আমি বলেছিলাম না, এ হচ্ছে গিয়ে এখন সংক্রমণ ব্যাধির মতো ধীরে 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 ছড়িয়ে পড়বে। সামনের দিনগুলোতে আরো বেশি হবে, আপনারা একটু ওয়েট করুন। 6 মাস আগে পর্যন্ত মানুষ আমায় অতি বড় আওয়ামী লীগ আমায় প্রশ্ন করতেন, আপনি কি করে বলছেন এই কথাগুলো? তখন আমি বলেছিলাম সময় বলে দেবে। কেন বলে দেবে সময় সেটা আমি বলছি, কিন্তু আগে ভিডিও দুটো দেখুন। এখন বুঝতে পারছেন, আগে রাতে হতো, ঝটিকা মিছিল হতো, এখন ঢাকার বুকে
নারায়ণগঞ্জের বুকে বিশাল এখন মিছিল হচ্ছে, রাত্রিবেলা মশাল জ্বালিয়ে, মশাল মিছিল যাকে বলে। আর ঢাকার বুকে বাইক নিয়ে আর একেবারে নিয়ে ধীরে সুস্থে যাচ্ছে, কোনো ভয় নেই। না আছে পুলিশ, না আছে আর্মি, ধারে কাছে কেউ নেই। এখন আপনারা বলতে পারেন এরা সমস্ত বাইরের লোক, না, এরা সমস্ত হচ্ছে ঢাকার আশেপাশের লোক। এসে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং দেখবেন এই খুঁজলে দু একটা আওয়ামী লীগ করে না সাধারণ মানুষ তাদের ওই মিছিলের মধ্যেও রয়েছেন। এখন আমি এই কারণে বলতাম, সময়ের জন্য অপেক্ষা করুন, সময় সবকিছু বলে দেবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ভারতবর্ষ কোনোদিনও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছাড়া আর অন্য কাউকে এই বাংলাদেশে টিকতে দেবে না। আর এখন যা পরিস্থিতি হয়েছে তাতে মোহাম্মদ ইউনূস বুঝে গিয়েছে যে কূটনৈতিক ভাবে আমার উপরে যে প্রেশার আসবে তা আমি রাখতে পারবো না। তার উপদেষ্টা যারা আছেন তারা মোটামুটি মনস্থির করে নিয়েছেন যে তারা আর কিছু বলবেন না। তারা নিয়মিত অফিসে কয়েকজন আসছেন, আবার অনিয়মিত অফিসে আসছেন। তারা কিন্তু খুব মানে ভয়ে আছেন, যে কোনো দিন যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। তবে সেনাপ্রধান যে রক্ষা পাবেন না ভারতের কথা না শুনলে, সেটা একেবারে আমি আগেও বলেছিলাম দেয়াল লিখন হয়ে গিয়েছে, এখনো আমি বলছি সেটা দেয়াল লিখন হয়ে গিয়েছে। ওয়াকারুজ্জামান মানে পাকাল মাছের মতো, একে ধরা খুব মুশকিল। আর আমি বলেছিলাম ওর মস্তিষ্কে কি চলছে সেটা ধরা কিন্তু খুব মুশকিল। একবার ও প্রধান বিচারপতির গায়ে যাচ্ছে, একবার এর দরজায় যাচ্ছে, একবার ওর দরজায় যাচ্ছে, একবার ইউনূসের সঙ্গে বৈঠক করছে। কিন্তু সেনাবাহিনীর মধ্যে ক্যান্টনমেন্ট গুলোতে সব তো জামাত শিবির নেই। আওয়ামী লীগ পন্থী যারা আছে, আওয়ামী লীগ পন্থী সেই সমস্ত সেনাবাহিনীর সদস্যরা তারা বলছে যে অনেক হয়েছে স্যার, আর না, আর আমরা এটা সহ্য করব না। এই যে ঠ্যাঙালো না বিপিনুরকে, খুব দুঃখজনক, ঠ্যাঙানো উচিত না, কিন্তু ওই যে ঠ্যাঙালো তারা হচ্ছে গিয়ে সব মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। তারাই মেরেছে, তারাই বেরিয়েছিল, তারাই মেরেছে। যে ভারত কি করছে, ভারত তো সবাই ফিরলো গতকালকে, সবাই গতকালকে ফিরেছেন, ফিরে সবাই একটু রেস্ট নেবেন। আগামী কাল পরশুর মধ্যে ধীরে 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 খবরগুলো প্রকাশ পাবে যে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে। কিন্তু এটা আপনারা জেনে রাখুন, আপনাদের মহামান্য মহা উপদেষ্টা তিনি বাইরে যাই দেখান না কেন, তিনি এখন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ করছেন, রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছেন এবং ভারতে গায়ে তো সেফ এক্সিট চেয়েই রেখে দিয়েছেন। এখন মাঝে আবার গতকালকে যে শর্তগুলোর কথা বলেছিলাম তার মধ্যে চিন্ময় প্রভুর একটা জামিনের ব্যাপার আছে। চিন্ময় প্রভুর জামিনের ব্যাপারটা অনেকটা এগিয়েছে এবং রাষ্ট্রের কাছে জানতে চেয়েছে কোর্ট কেন তাকে জামিন দেওয়া হবে না। এবার রাষ্ট্র উত্তর দিক, উত্তরে যদি গোলমাল হয় তাহলে পরে তো কপালে দুঃখ আছে, আর উত্তর যদি ঠিকঠাক হয় তাহলে চিন্ময় প্রভুর জামিনটা হয়ে যাবে। আশা করা যাচ্ছে চিন্ময় প্রভুর জামিন এবার হয়ে যাবে, আর যদি না হয় ভারত তার ব্যবস্থা নেবে। তবে মুক্তি সূর্য আবার উঠছে, সূর্যোদয়ের দিন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই মিছিলের বহর দেখুন বেড়ে চলেছে, লম্বা চওড়ায় এই মিছিল কিন্তু বেড়ে চলেছে। এই মিছিল কিন্তু ধীরে 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 সমস্ত বাংলাদেশ জুড়ে এই মিছিলগুলো আরম্ভ হয়ে যাবে। ধন্যবাদ আওয়ামী লীগ কর্মীদের, তারা এতদিন বাদে তারা জেগেছে, তারা 13 মাস বাদে জেগেছে, কিন্তু যখন জেগেছে তখন জানবেন যার এর একেবারে শেষ থেকে তারা ছাড়বে, তার আগে তারা ঘরে ঢুকবে না। শুনুন, বাংলাদেশের মানুষের প্রতি যে অত্যাচার, হিন্দুদের প্রতি অত্যাচার যে হচ্ছে, সেই নিয়ে আমাদের দেশে কিন্তু এখন মাইকিং চলছে। শুনুন, চুপচাপ শুনুন।
পুরো বাংলার বাঙালিরা পুরো রাস্তায় নেমে গেছে। বাংলাদেশে হিন্দুদের হাল যা হয়েছে আর বসে দেখা যাচ্ছে না। এইবার ভারতবর্ষে কিছু করতে হবে। এখন এখানে কিন্তু রাজ্য সরকারের কিছু করার নেই। সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে। সাধারণ মানুষ মাইক ভাড়া করে এই অটো করে মিছিল করতে করতে, অটো নিয়ে মাইক বাজাতে মিছিল করতে করতে যাচ্ছে। এই হচ্ছে বাংলার অবস্থা, যে হিন্দু এবং আওয়ামী লীগ সদস্যদের ওপরে যেভাবে নির্মম অত্যাচার করছে এই ইউনূস সরকার, তাকে তুলে একেবারে সমুদ্রে ফেলে দাও, সেটাই হচ্ছে দাগ হচ্ছে ওই মিছিলের মধ্যে। সুতরাং একটু অপেক্ষা করুন। দিন 10-15, আমি বলেছি না, দিন 10-15 মধ্যে ঘটনাবহুল বাংলাদেশ হবে, ঘটনাবহুল বাংলাদেশই হবে। আপনারা সবাই ভালো থাকবেন।